প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে আলাপ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যথারীতি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আপনাদের পরিচিত, এর আগেও একাধিকবার তিনি আমাদের আলাপ অনুষ্ঠানে রতন তালুকদার লাইভে এসেছেন। তিনি মাহবুব হুসাইন, সাবেক বিমান বাহিনীর নিরাপত্তা বিষয়ক অফিসার, দীর্ঘদিন দেশে এবং দেশের বাইরে বিশেষ করে মধ্যপ্রাচ্যে কুয়েতে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন এবং ইরাকেও ছিলেন তিনি। আর বিশেষ করে তিনি এয়ারফোর্সের হলেও মিডিয়ার সঙ্গেও দীর্ঘদিন যাবৎ সম্পর্কিত একজন কম্পিউটারের আইটি স্পেশালিস্ট হিসাবেও তিনি অনেক সুনাম অর্জন করেছেন। নিউ ইয়র্কের পত্রপত্রিকার যে ইন্ডাস্ট্রি রয়েছে সেখানেও মাহবুব হুসাইন অত্যন্ত পরিচিত এবং গ্রহণযোগ্য একজন ব্যক্তি, দীর্ঘদিন নিউ ইয়র্ক প্রবাসী। আচ্ছা মাহবুব ভাই, কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। মাহবুব ভাই, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আপনি তো প্রথমত আপনার মেইন প্রফেশন যেটা, সেটা দিয়ে যা দিয়ে আপনি প্রথম আপনার কর্মজীবন শুরু করেছিলেন, সেটা বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান বা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন বলতে এয়ারফোর্স বোঝাচ্ছি, যেটি আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আমরা এই তিন বাহিনীর এক বাহিনীর একজন সুনামধন্য কর্মকর্তা ছিলেন। কাজ করেছেন নিরাপত্তা ইস্যু নিয়ে, খুব কাছে থেকে ইরাক, ইরান যুদ্ধ, কুয়েত এবং ইরাক যুদ্ধ, এগুলো আপনি খুব কাছে থেকে দেখেছেন, তখন সেখানে আপনি কর্মরত ছিলেন। যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি জানেন 5 আগস্টের একটি রাজনৈতিক পট পরিবর্তনের পর, একটি ছাত্র গণ অভ্যুত্থানের পর, এই যে হাসিনা এরার যে পতন হলো এবং তিনি বাধ্য হলেন ভারতের রাজনৈতিক আশ্রয় হোক আর ভারত তাকে একজন অতিথি হিসাবে গ্রহণ করুক। মুদ্রা কথায় তিনি ভারতে নয়াদিল্লিতে বসবাস করছেন। সম্প্রতি তিনি রয়টারের সঙ্গে এক সাক্ষাৎকারে বলছেন ডিসেম্বরের ভিতরে তিনি দেশে ফিরবেন। এরই মাঝে আবার গত 2 সপ্তাহ আগে নয়াদিল্লির প্রেস সেতে আর কি প্রেস ক্লাবের একটি আন্তর্জাতিক অডিটোরিয়ামে ভার্চুয়ালি তিনি, লোকজন আশা করেছিল তিনি হয়তো ভিডিওতে আসবেন, কিন্তু আসেননি, কিন্তু ভার্চুয়ালি তিনি বক্তব্য রেখেছেন। সেখানেও তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পুনরায় ব্যক্ত করেছেন, যত আসুক বাধা বিপদ বিঘ্ন, আমি দেশে ফিরবই, দেশের মানুষের কাছে যেতে চাই, দেশেই মরতে চাই। এই যে শেখ হাসিনার দৃঢ়তা দেশে আসার, কি বলবেন এই প্রসঙ্গে আপনি? বেসিক্যালি আমাকে আগে পিছিয়ে করে কথা বলতে হবে কিছু। প্রথমত হলো যেহেতু আমি বহির্বিশ্বে কাজ করেছি বিভিন্ন সময়, তো বিভিন্ন দেশে, সেটা বেসিক্যালি সেফটি ডিপার্টমেন্ট বা নিরাপত্তা বিষয়ক বলে, সেটা তো আলাদা জগৎ। বাট যেহেতু আমি এই জগতে কাজ করছি, সুতরাং এর বিভিন্ন পর্যায়গুলো আমাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষিত করা হয়। এখন যে প্রসঙ্গটা আসছে সেটা হলো উনি দেশে যখন চলে যান, তো সেই বিষয় নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক ধরনের বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম বিভিন্নভাবে বিভিন্ন কিছু তুলে ধরেছেন।
আমি যেহেতু আমাদের সময় কম, মূল বিষয়টা যাওয়ার আগে আমি একটু টেকনিক্যাল ইস্যু নিয়ে বলতে চাচ্ছি, একটু টেকনিক্যাল ইস্যু, যেটা আমাদের খুব, আমরা মোটামুটি ভাবে ভুল ভ্রান্তি পথে চলে যাই এবং বিভিন্ন মিডিয়াগুলো সঠিক বিষয় তুলে ধরেন না এখানে। প্রথমত হচ্ছে যে প্রধানমন্ত্রী, এক্স প্রাইম মিনিস্টার হাসিনা, উনি যখন দেশ থেকে চলে যান তখন বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য চলে আসে। প্রথমত হলো, আমি একটু টেকনিক্যাল ইস্যু এই জন্য বলতেছি যাতে বোঝার সহজ হয়। হুম হুম আপনার একটা আকাশে যখন প্লেন আকাশে ওড়ে তখন কয়টা জিনিস ইনভলভ থাকে? এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল, রাডার সিস্টেম, ট্রান্সপন্ডার। বারবার বিভিন্ন মাধ্যমে আসছে ট্রান্সপন্ডার নিয়ে, এটিসি বা রাডার এগুলো বিষয় আসে না। হোয়াট ইজ ট্রান্সপন্ডার? বিষয়টা হচ্ছে এখানে, ট্রান্সপন্ডারটা কি জিনিস পরিচ্ছন্ন ভাবে বলা যায়। ট্রান্সপন্ডারটা হচ্ছে আপনার যখন প্লেনটা আকাশে ওড়ে তখন আপনার এটিসি, ইভেন আকাশে তার পাশাপাশি যদি কোনো বিমানও উড়ে যায়, সবাই মোটামুটি ভাবে একজন আরেকজনকে পর্যবেক্ষণ করতে পারে। এটিসি থেকে শুরু করে, মনে করেন তার 1 মাইলের মধ্যে বা কাছাকাছি ধরে একটা প্লেন চলতেছে, এই প্লেন আরেকজন প্লেনকে দেখতে পারে, তার ডিস্টেন্স কত, কোন পর্যায়ে আছে, কোন আগে উপরে নিচে কতটুকু আছে। আলটিটিউড মাল্টিটিউড বললে বোঝানো যাবে না, আমি খুব সাধারণ ভাষায় বলতে চাচ্ছি। কথা ছিল যে ওই সময় ট্রান্সপন্ডার অফ করা ছিল, দ্যাটস ট্রু। ট্রান্সপন্ডার অফ করলে কি হয়, নিরাপত্তা বিষয়ে সুবিধাও আছে অসুবিধাও আছে। ট্রান্সপন্ডার থাকলে আপনার নিরাপত্তা বিষয়ে সুবিধা হচ্ছে যে কোন লেভেলে কোন প্লেন কি অবস্থায় আছে সমস্ত কিছু কমিউনিকেট করতে পারে, এটিসিও করতে পারে। যে বিমানটা আকাশে উঠতেছে সে আর একটা বিমানকে পাশাপাশি বুঝতে পারে সে কোন পর্যায়ে কে অবস্থায় আছে। আর একটা নিরাপত্তা বিষয়ক যেটা বলতে চান যে কে আকাশে উঠতেছে সমস্ত কিছু গোপন রাখার জন্য ট্রান্সপন্ডার অফ করে দেওয়া যায়। ট্রান্সপন্ডার অফ করলে না এটিসি জানতে পারবে, না তার আশপাশে কেউ কিছু জানতে পারবে, এভরিথিং উইল বি ক্লোজড। এখন ঘটনাটা হচ্ছে প্রধানমন্ত্রী যখন দেশ থেকে চলে যান, আমি একটু বিহাইন্ডে যাচ্ছি কিন্তু সাধারণ যারা আমাদের শ্রোতা তাদের বোঝার সুবিধার জন্য, কারণ আমাদের টক শোতে হয় কি অনেক সময় আমরা অনেক কথা বলি, কিছু কথা পরিচ্ছন্ন থাকে, কিছু কথা হিডেন থাকে। হ্যাঁ, যার কিন্তু একটু চেষ্টা করেন মানে কম কথায় বিষয়টা বোঝানোর জন্য। হুম। আমাদের ম্যাক্সিমাম টক শোতে কিছু জিনিস হিডেন থাকে, কিছু জিনিস ওপেন থাকে। অনেক সময় টক শো শেষ হয়ে গেলে অনেকের অনেক প্রশ্ন থেকেই যায়, এই জিনিস জানতে পারলাম না। যদিও টক শো আমরা যারা করি বা যারা ইনভলভ থাকি তারা এগুলো নিয়ে কেয়ার করে না। এখন আমরা জাস্ট ওইটুক সময়ে চলে যাই। আমাদের যে যখন হাসিনা আমাদের দেশ থেকে চলে যান তখন কিন্তু একটা প্লেনে করেই যান। এই প্লেনটা কিভাবে উনি সংগ্রহ করলেন? উনি প্রধানমন্ত্রী, উনি সর্বময় ক্ষমতার অধিকারী, প্রেসিডেন্ট যদিও সবকিছুর ঊর্ধ্বে, বাট প্রেসিডেন্ট ইজ নট এভরিথিং। আমাদের যে কনস্টিটিউশন সিস্টেম যেটা, উনি যাকে যেটা বলবেন সেটাই শুন। উনি যখন দেশের বাইরে চলে যাচ্ছেন ওই মুহূর্তে উনি প্রধানমন্ত্রী। ইভেন উনি যখন দেশের বাইরে চলে গেছেন তখনও কিন্তু উনি প্রধানমন্ত্রী ছিলেন। এখন ওই মুহূর্তে উনি যাকে, যেমন উনি কোথাও যাবেন, একটা প্লেন রেডি করতে হবে, একটা গাড়ি রেডি করতে হবে, একজন প্রধানমন্ত্রী নির্দেশনা দিচ্ছেন, অ্যাকর্ডিংলি কিন্তু সবকিছু তৈরি হবে। এখন কোন বিমানে যাচ্ছেন সেই বিমানের নিয়ন্ত্রক কিন্তু সামরিক, আর্মি যে প্রধান, আর্মি চিফ, উনি কিন্তু জানবেন না, জানবেন এয়ার চিফ, এমনকি নেভাল চিফও জানবেন না। বিষয়টা হলো, আমি টেকনিক্যাল ইস্যুগুলো বলতেছি এই কারণে, জিনিস অনেক কনফিউশন আছে। আমি নিজেও তো অনেক টক শো শুনছি, বাট নাথিং ইজ ক্লিয়ার। সে যায়, উনি কিন্তু সে সময় জীবনের নিরাপত্তার জন্য ওনাকে দেশের বাইরে চলে যেতে হয়। স্বাভাবিকভাবে ভারত যখন এটা এমন না যে হঠাৎ করে উনি ইন্ডিয়ান এরিয়াতে চলে যান এবং তখন সরকার, ভারত সরকার জানতে পারেন, তা না। দেশে যেহেতু এই পরিস্থিতি আছে, যেহেতু ভারতের সঙ্গে আওয়ামী লীগের একটা ভালো সুসম্পর্ক বহুদিন ধরেই আছে, আমাদের দেশে শুধু আমরা কিন্তু বলি ভারতের সঙ্গে সুসম্পর্ক, আসলে কিন্তু এখানে ভুল একটা বিষয় আছে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যত সরকারই বাংলাদেশে আসছে সবার সঙ্গেই ভারতের সুসম্পর্ক রক্ষা করেছে অথবা রক্ষা করতে হয়েছে। এমন কোন সরকার নাই যে ভারতের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে নাই। আওয়ামী লীগের সঙ্গে একটু আলাদা সম্পর্ক ছিল। স্বাভাবিকভাবে একটা প্রধানমন্ত্রীর জীবন নাশের একটা সম্ভাবনা আছে। আহ আমাদের প্রতিবেশী দেশ হয়তো সেই কারণে তাকে ওই দেশে ঢোকার অনুমোদন দিয়েছেন। এখন ট্রান্সপোর্টার যেটা বন্ধ রাখা হয়েছিল কারণ হলো যে উনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন এটা গোপন রাখার জন্য। উনি টঙ্গিপাড়ায় যাচ্ছেন না ভারতে চলে যাচ্ছেন, নোবডি নোজ ইট। ইভেন ওনার তো অনেক যথেষ্ট এনিমি ছিল। আপনি এটিসি তে এয়ার ট্রাফিক কন্ট্রোলে যারা কাজ করতেছে সেখানেও তো তার এনিমি আছে। ওই মুহূর্তে তার যেমন পক্ষে লোক আছে তার বিপক্ষেও লোক ছিল। যাই হোক, বিভিন্ন কারণে এই পদক্ষেপটা নিতে হয়েছে। উনি চলে গেছেন ভারতে। এখন প্রশ্ন হচ্ছে উনি দেশে ফেরত আসার যে প্রশ্নটা উনি তুলেছেন যে উনি বাঁচলেও বাংলাদেশে মরলেও বাংলাদেশ, স্বাভাবিকভাবে উনি বাংলাদেশের নাগরিক না। উনি আপনি সবকিছু বাদ দেন, বিহাইন্ড লিভ এভরিথিং, বাট উনি বাংলাদেশের নাগরিক, উনি ভারতের নাগরিক না। এখন উনি দেশে ফিরে আসতে চাচ্ছেন। উনি প্রাইম মিনিস্টার ছিলেন এক সময়, যার কারণে উনি যে কোনো সময় এই দেশে ইন করতে পারেন। কিন্তু ঘটনা হলো ওনার অ্যাবসেন্সে একটা জাজমেন্ট হয়ে গেছে অলরেডি। এখন বিষয়টা হলো আমাদের দেশে জাজমেন্ট হলেই যে সঙ্গে সঙ্গে এক্সিকিউট হবে এমন কোনো বিষয় না। উনি সেটা নিয়ে ফাইট করতে পারেন। ওনার একটা সুবিধা আছে, প্লাস পয়েন্ট, উনি মহিলা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এ পর্যন্ত বহুত মহিলার কিন্তু মৃত্যুদণ্ড জাজমেন্ট হয়েছে অলরেডি, বাট কারো কিন্তু কার্যকর হয়নি। এখন উনি আসলে ওনার আগের যারা সিনিয়র যারা জাজমেন্টে আছেন তাদের তো আগেরটা কার্যকর হবে, তারপরে না ওনারটা প্রশ্ন আসে। ওনার যথেষ্ট সুযোগ সুবিধা আছে। এখন ঘটনা হলো আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি আমরা টপ টু বটম দেখে আসছি। আমার তো অনেক বয়স, এখন 68, 69 বছর, 70 বছরের কাছাকাছি। সো আমাদের দেশে অনেক ধরনের পট পরিবর্তন। বাংলাদেশ সরকার যেমন চাচ্ছে ওনাকে ফেরত নিয়ে আসার, উনি নিজেও চাচ্ছেন দেশে ফেরত চলে আসার জন্য। খুব ভালো কথা, উনি নিজের দেশে ফেরত চলে আসলে তো কোনো সমস্যা না। আইন আছে, আইনের মাধ্যমে অবশ্যই। কেউ তো আমাদের দেশে হাসিনা যেমন একজন নাগরিক, আমিও তেমনি একটা নাগরিক বাংলাদেশের। একজন ভিখারি, সেও একজন বাংলাদেশের। সবার কিন্তু সমান অধিকার। নাগরিক কনস্টিটিউশনাল ওয়েতে সবার সমান অধিকার আছে। ওনার অধিকার উনি অবশ্যই পাবেন। উনি দেশে আসার পরে আমার মনে হয় রিভিউ হতে পারে, আপিল হতে পারে, বিভিন্ন না, আপিলের যে 30 ডেজ যে একটা ইসে থাকে ওইটা তো অলরেডি ওভার। একটা রিকন্ডিশন, সরি, আপনার রিকনসিডারেশন বা একটা কিছু পদ্ধতি তো আছে। উনি আসলে ওনাকে ধরে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলাই দিবে তা হতে পারে না। আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটাও মহিলার ফাঁসি কার্যকর হয়নি। ওনার সিনিয়র, ওনার আগের বহুত রায় এখনো ওইভাবেই আছে। এমন না যে সবগুলোকে ফেলে দিয়ে হাসিনাকে আগে নিয়ে ফাঁসিতে ঝুলাই দিবে, তা না। কিন্তু আপনাকে জিনিসগুলো বুঝতে হবে। সুতরাং উনি আসতে পারেন, আসে উনি জাজমেন্টের মুখোমুখি হতে পারেন। আচ্ছা, এটা যেহেতু বললেন একটা ফানি, আমার কাছে ওই জিনিসটা খুব ফানি মনে হয়েছে, যেটা যেন এই যে নাহিদ ইসলাম সংসদ সদস্য বা এনসিপির নেতা চিফ, সে বলতেছে যে আমরা এয়ারপোর্টেই ফাঁসির ব্যবস্থা করে ফেলবো, উনি আসবে আমরা এয়ারপোর্টেই ফাঁসি দিয়ে দিব। কিন্তু সে তো একজন দায়িত্বশীল ব্যক্তি, একটা পার্টির চিফ প্লাস আবার সংসদ সদস্য। আমার ম্যাচুরিটি, আপনার ম্যাচুরিটি আর নাহিদ ইসলামের ম্যাচুরিটি তো এক না। বিষয়টা হলো ভাই এত বড় বিপ্লব করে ফেললো, এত বড় বিপ্লবের নেতা, আপনি বলেন ম্যাচুরিটি। আমাদের মতো বয়সের লোকজন কখনোই বিপ্লব করে নাই অতীতে, কোনো ইতিহাস নাই। ইয়ং জেনারেশনরাই বিপ্লব করে। বিভিন্ন কারণে তারা ফ্রন্ট লাইনে থাকে। আমাদেরকে বিপ্লব করতে গেলে আমাকে ভাবতে হয় আমি টিকতে পারবো কিনা, আমার পরিবার আছে, আমার ছেলে মেয়ে আছে, তাদের মানুষ করতে হবে, দিস করতে হবে। ইয়ং ছেলে পেলে যারা স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ে তাদের ওই ধরনের লায়াবিলিটিস থাকে না।
আচ্ছা, যাই হোক, আমরা অন্যদিকে তো তাহলে আপনার কি ধারণা যে উনি প্রশ্নের মধ্যে অনেক ব্যবধান আছে। নাহিদ ইসলাম বলছে তার আবেগের বশবর্তী হয়ে। আইন আর আবেগ তো এক জিনিস না। এবং আপনাকে শরীরের রক্ত তো গরম তাদের। সেটা তো আবেগের বশবর্তী হয়ে, কিন্তু আইন তো আবেগের বশবর্তী হয়ে তো আইন চলে না। আইনের দুই হাত বাঁধা থাকে। আইন যা বলবে জাজ সেইটুকুই করতে পারবে, এর বাইরে সে কিছুই করতে পারবে না। জাজ, একজন জাজ তার নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারে না, তার সেই ক্ষমতা নাই। কনস্টিটিউশনাল সিস্টেম, আইন, এগুলোর ভিত্তিতেই তাকে যেতে হয়। নাহিদ ইসলাম বলছে, নাহিদ ইসলামরা যারা আন্দোলন করেছেন তাদের ভয়ে বা তাদের জনগণ, নাহিদ ইসলামের একা বিষয়টা হলো দেশের কি হয়েছিল সে সময় আমরা সবাই দেখেছি, সবাই জানে রিয়ালি পরিস্থিতি ভয়াবহ ছিল। আচ্ছা, আমরা ওই ওই আমরা এই ইস্যুতে ওই এটাতে ওই পর্যায়ে 5 আগস্টের কথা সকলেই জানে, ওইটাতে যাওয়ার দরকার নেই। কিন্তু এখন যদি সাবেক প্রধানমন্ত্রী আসেন তাহলে কি হইতে পারে সেটাই আর কি। এবং না আসে, ধরেন উনি কি প্লেনে তো আসতে পারবে? যে কোনো ভাবে উনি আসতে পারেন, উনি এদেশের নাগরিক, উনি আসতে পারবেন না কেন? উনি তো বিদেশি নাগরিক না। ওনার পাসপোর্ট থাক না থাক, ওনার পরিচয় আছে। পাসপোর্ট তো হলো একটা পরিচয় পত্র যে উনি এদেশের নাগরিক, কিন্তু এর মানে এই নয় যে ওনার আবার পাসপোর্ট লাগবে এই দেশে ঢুকতে গেলে। এদেশে যারা প্রশাসনিক থেকে শুরু করে যে যে লেভেলেই আছেন সবাই জানেন হি ওয়াজ এ এক্স প্রাইম মিনিস্টার। কিন্তু এখানে একটা প্রশ্ন মাহবুব ভাই, যেটা আমার কাছে মনে হয় যে ওনার আসতে বাধা নেই বা বাধার কারণটা নাই। কারণ বাংলাদেশ গভর্নমেন্টও একাধিকবার চিঠি চালাচালি করলো ইন্ডিয়ার সঙ্গে যে ওনাকে ফেরত দেওয়ার জন্য। আবার উনি নিজের থেকে স্বপ্রণোদিত হয়ে উনি আসতে চাচ্ছেন। তাই আশাটা, উনি যে আসবেন এই যে আশাটা কিন্তু প্রতিবন্ধকতা নয়। কারণ সরকারও চাচ্ছে, উনিও আসতে চাচ্ছেন, তাই তো? আমরা যারা আছি, একজন আসামি ও যদি যে নিজে নিজেকে তার দোষ স্বীকার করে ফেলে, পানিশমেন্ট কমে যায়। এখন উনি যদি আসে বলে যে আমি প্রাইম মিনিস্টার ছিলাম, আমি তো নিজের হাতে কোনো বন্দুক ফুটাই নাই, হুম। কাউকে নিজের হাতে গুলি করি নাই। কোনো এভিডেন্সও নেই। এখানে যারা ছিল তারা জিনিসগুলোকে মিসইউজ করেছে। যেহেতু আমি প্রাইম মিনিস্টার ছিলাম, স্বাভাবিকভাবে আমার দায়বদ্ধতা আসে, কিন্তু আমার তো এত নিয়ন্ত্রণ ছিল না। উনি কিন্তু নিজেকে বিভিন্ন ভাবে প্রেজেন্ট করতে পারেন যে হোয়াট ওয়াজ হার অ্যাবিলিটি, হাউ মাচ কন্ট্রোল শি হ্যাড দ্যাট টাইম, এবং উনি কতটা নিয়ন্ত্রণ করতে পারছেন। উনি প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় অনেক কিছু ঘটতে পারে, কিন্তু উনি ভুল স্বীকারও করতে পারেন। ওনার লিমিটেশন পর্যন্ত উনি কিন্তু বলতে পারেন, ওনার বলার অধিকার আছে। তবে ওনাদের যে আইনটা আছে সেখানে 30 ডেজের যে কথাটা বলা হচ্ছে, এগুলো রিভিউ হতে পারে, গভর্নমেন্ট রিকনসিডার করতে পারে, এমন কোনো ব্যাপার না। বাট এখানে বিষয়টা, সুবিধাজনক বিষয় হচ্ছে গভর্নমেন্টও চাচ্ছে তাকে ফেরত নিয়ে আসার জন্য, উনি নিজেও চাচ্ছেন ফেরত আসতে। আচ্ছা, মাহবুব ভাই, উনি ধরেন ধরেন মানে খুব হাইপোথেটিক্যালি কথাটা বলা যাইতে পারে। প্রথমত তো উনিও আসতে চায়, সরকারও তাকে আনতে চায়। এই প্রেক্ষিতে ধরা যাক সেপ্টেম্বরের 15 তারিখ, একটা কথার কথা, উনি বলছেন না, আগেও হইতে পারে। ধরা যাক আগামী মাসে উনি আইসা পড়লো, আসে পড়লে দেশের সিনারিওটা কি হইতে পারে? তো হবে না। দেখেন, আমি একটু কথা বলি। উনি প্রথমে একটা ভুল করে গেছেন। উনি দেশের বাইরে না গিয়ে, সেই সময় সামরিক বাহিনীর এখানে কিন্তু অনেকে আত্মসমর্পণ করেছিলেন, আপনার জানা আছে মনে হয়। কিন্তু এই সুযোগটা কি ওনার ছিল? ওনাকে তো হয়তো মেরে ফেলতে। হুম। অবশ্যই ছিল। উনি যখন, শোনেন, একটা গভর্নমেন্ট টেরিটরিতে যখন চলে যান, গভর্নমেন্ট চাইলে ওটাকে গোপনও রাখতে পারে। সেখানে যদি ওখানে সারেন্ডার করে ডিফেন্সের কাস্টডিতে উনি থাকতেন, ওনারা ডিফেন্স যদি বলতো যে নো, উই ক্যান নট হ্যান্ড ওভার ইউ টু জেনারেল পিপল, উনি ওইভাবে তাকে সেখান থেকে দিতে পাঠিয়ে দিতেন গভর্নমেন্ট কাস্টডিতে। গভর্নমেন্ট কাস্টডি বলতে তো ক্যান্টনমেন্ট না, গভর্নমেন্ট কাস্টডি বলতে জেলখানা আছে, বিভিন্ন জায়গা আছে যেখানে কাস্টডিতে থাকতে পারত। কিন্তু আপনার 5 তারিখ 5 আগস্টের ব্যাপারটা আপনার জেলখানা বা তারিখে প্রচার করতেন,
15 তারিখে প্রচার করতেন যে হ্যাঁ আমাদের কাস্টডিতে আছেন উনি। ও, আপনি বলতেছেন যে হ্যাঁ ঠিক আছে, উনি 5 তারিখে পদত্যাগ করলেন, কিন্তু উনি এমন ইস্যুতে আছেন যেটা এখন আমরা নিরাপত্তার জন্যই আমরা ডিসক্লোজ মানে এটা করতে চাই না। এইভাবে ওনাকে বলা হতো যে না আমি দেশের বাইরে যাব না, আমি দেশেই থাকবো। সামরিক বিভাগকে বলতো যে আমি আপনাদের কাস্টডিতে থাকতে চাচ্ছি আপাতত, ফর মাই সেফটি, আই ডোন্ট ওয়ান্ট টু গো এনিওয়্যার। কিন্তু আবার এটা যে শোনা যায় যে আপনিও বললেন কিছুক্ষণ আগে যে উনি তো জানেন না উনি কোথায় যাচ্ছে, উনি গোপালগঞ্জে যাচ্ছে না ইন্ডিয়া যাচ্ছে, এটা তো উনি জানতেন না তখন। তাহলে জানে কে? হু নোস? ওই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে উনি জানতেন না। না না, উনি জানতেন। শি হ্যাড এ প্ল্যান, বাট অ্যাডমিনিস্ট্রেশন কে জানানো হয়নি। উনি প্রাইম মিনিস্টার, সর্বময় ক্ষমতার অধিকারী, একজন চিফ অফ না স্টাফ। কিন্তু একটা উত্তাল আন্দোলনে তো সামহাও ওনাকে স্টেপ ডাউন করতে হয়েছে, তাই না? এব- আমি বলি যেমন আপনার আর্মি চিফ, হুম। উনি এয়ারফোর্স চিফকে নিয়ন্ত্রণ করতে পারেন না, উনি হলেন আর্মির প্রধান, উনি এয়ারফোর্সের প্রধান না। আচ্ছা ভালো কথা, আর্মির চিফ কি পারতো ওনাকে সেভ করে ইয়ার ক্যান্টনমেন্টে রাখতে? মনে করেন বাংলাদেশের কোথায় কোন ক্যান্টনমেন্টে কিভাবে আছে, সাধারণ জনগণকে কি হুমড়ি খায় পড়তে পারতো ক্যান্টনমেন্টের ভিতরে? নো, নেভার। নাম্বার টু, তখন তো প্রচারই হইতো না উনি কোথায় আছেন। সামহার সি সেটাই বলছি আমি, সেই কথাই বলছি যে ওইটা তো ইয়ার দরকার ছিল না। দেশের বাইরে যাওয়ার কেন? বাংলাদেশের ভিতরে আর্মির কাস্টডিতে অনেক হাই প্রোফাইল পিপল ছিল না? গোপন ছিল। কে ছিল? নোবডি নোজ। পরে না প্রচার করা হয়েছে। ইট কুড বি হ্যান্ডেল ভেরি নাইসলি। কিন্তু এখানে আপনার একটা ইন্টারন্যাশনাল সিচুয়েশনটাও দেখতে হবে। যেমন পৃথিবীতে যখনই কোনো দেশে কোনো ধরনের বিপ্লবে কোনো গভর্নমেন্ট আউট হয়, তখন আপনি দেখবেন ইরানের শাহ থেকে শুরু করে ফিলিপিনে মার্কোস, এই কিছুদিন আগেও তো ঘটনা ঘটলো সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ, ইসে আপনি আফ্রিকাতে আসেন, আপনি যদি সেই 70 দশক 80 দশকের কথা বলেন, ইদি আমিন তাকে দেশ থেকে আবার সৌদি আরব চলে গেল, বুঝছেন? আমি এটা এই জন্য বলছি যে হয়তো তখনকার সময় প্রধানমন্ত্রীর জন্য সেখানে থাকাটা যতটুকু নিরাপদ, বরং তার মানে দেশ ছাড়াটাই বোধহয় ততটুকু সেফ মনে করছে। মানে ইদার ইন্ডিয়ান গভর্নমেন্ট আর আর বাংলাদেশের তৎকালীন যারা এটা ডিল করছে আর্মিরা স্পেশালি, হয়তো এটা তো এরকমও হইতে পারে। কথাটা ঠিক আছে। এখন যে সমস্ত রাষ্ট্রের প্রধানদের কথা বলছেন, ওরা যখন দেশের বাইরে চলে যান তখন একটু শান শওকতে থাকতে পারেন, আর যখন কাস্টডিতে চলে আসেন তখন কাস্টডির মতোই থাকতে হয়। হয়তো শান শওকতে থাকার জন্য তারা দেশের বাইরে চলে যান, একটু স্বাভাবিক জীবন যাপন। আর যখন কাস্টডিতে থাকেন তখন কাস্টডি সিস্টেমে থাকতে হয়। হয়তো এই কাস্টডি সিস্টেমটা পছন্দ না, আপনাকে বুঝতে হবে এটাকে বন্দি জীবন বলা হয়। কিন্তু এই বাস্তবতাও তো আপনাকে বুঝতে হবে যে জনরোষ যেটা, এই যে 5 আগস্টে যেটা হইতে পারে কনস্পিরেসি, দেয়ার ইজ এ কনস্পিরেসি, কিন্তু তারপরেও যদি আপনি খোলা চোখে দেখেন এটা আন্দোলন হচ্ছে, সেনাবাহিনী বারবার বলতেছে ওই এই যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ঢাকা আসতেছে, ওই যাত্রাবাড়ি আইসা পড়ছে, ওই ওই আইসা পড়বে গণভবনের কাছে কিছুক্ষণের মধ্যে, এই যে একটা প্যানিক, এই যে একটা আতঙ্ক তৈরি করা, প্লাস এবং সে তো মানসিক ভাবে এমনিতেই বিধ্বস্ত, তার এত পাওয়ার, পুরো একটা মানুষ তাকে দেশ ছাড়তে হচ্ছে বা ক্ষমতা ছাড়তে হচ্ছে। এই প্রেক্ষিতে এই টাইমটা, যে টাইমিংটা কিন্তু খুব ক্রুশিয়াল টাইমিং ছিল তখন সময়টা, যে সময়টাকে ফেস করা কিন্তু একটা একটা মানুষের জন্য খুব একটা নর্মাল সিচুয়েশন না, কিন্তু সেই প্রেক্ষিতে বলছি। সেজন্যই বললাম ভুল। এগুলো সিচুয়েশন, যেমন আপনি আমাদের আমাদের ব্যক্তিগত জীবনে অনেক ভুল হয়ে থাকে, কিন্তু যে সময় ভুলটা ঘটে সেই সময় আমরা সিদ্ধান্তটা নিতে পারি না, কারণ ওই ধরনের কোনো ক্রুশিয়াল সিচুয়েশন গুলো আমরা ফেস করি, তখন সিদ্ধান্ত নিতে ভুল হয়ে যায়। এখানে ওই ধরনেরই ভুল হয়েছে সে সময়, নাম্বার ওয়ান। নাম্বার টু, যাই হোক উনি যখন দেশের বাইরে চলে যান, এখনো উনি আসতে পারেন। উনি যখন বর্ডার ক্রস করে বাংলাদেশে ইন করবেন, স্বাভাবিকভাবে উনি আসতে পারবেন। উনি স্বাভাবিক নিয়মে আসতে পারবেন। উনি যদি একটা প্লেন চার্টার্ড করে ঘোষণা দেন যে আমি বাংলাদেশে আসতেছি,
কোনো ব্যাপার না, ল্যান্ড করতে দেওয়া হবে তাকে, ল্যান্ড হওয়ার পরে তাকে অ্যারেস্ট করা হবে, গভর্নমেন্ট কাস্টডিতে নেওয়া হবে। গভর্নমেন্ট কাস্টডি মানে হচ্ছে তার নিরাপত্তা বিষয়ে কাস্টডিতে নেওয়া, বিচার আচারের ব্যাপারটা পরে। কাস্টডি মানে গভর্নমেন্টের যে তথ্য উপদেষ্টা উনি উনি কিন্তু বলছেন যে শেখ হাসিনা যদি দেশে আসে তাকে নিরাপত্তা দেওয়া হবে। গভর্নমেন্ট নিরাপত্তা দেওয়া গভর্নমেন্টের কাজ কি? সে কি খালি ছড়ি বই ঘোরানো তার কাজ? নো, প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দেওয়াই হচ্ছে গভর্নমেন্টের কাজ। হাসিনা ইজ নট আউট অফ দ্য নাগরিকত্ব, উনি তো নাগরিকত্বের বাইরে না, উনি তো এই দেশেরই নাগরিক একজন। নিয়মতান্ত্রিক ভাবে যে যে পর্যায়ে থাকে সেইভাবেই যাবে। নাহিদ ইসলাম কি বললেন, আমি কি বললাম, আপনি কি বললাম, দ্যাটস নট এ ম্যাটার। আইন কি বলে, দ্যাটস দ্য ম্যাটার। ওইভাবেই বিষয়টা হবে, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়াতে কয়েকটা জিনিস দেখছি, আমার কাছে হাসি আসছে। হাসিটা হলো এরকম, তারা 40টা প্লেন নিয়ে আসবে। ভাই, আমেরিকার মতো দেশ, জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে তো আমার মনে হয় 10টা প্লেন একসঙ্গে না, এগুলি ধরেন সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইন, মানুষে বুঝে এগুলি এগুলি ফেক, এই সমস্ত। এই ধরনের হাসির খোরাক না করে। মাহবুব ভাই, আপনি ফোনটা, আপনার কথা কিন্তু ফোনের কাছে থেকে বলেন, কারণ আপনি অনেক সময় কথা শোনা যাচ্ছে না আপনার। হ্যাঁ, বলেন, বিষয়টা হলো আমি জানি এগুলো যারা বলে তাদের নলেজ অনেক কম, এরা গুরুত্বপূর্ণ ব্যক্তি না, এটাও আমি জানি। আমরা তো এত বিহাইন্ড লোক না, আমরা নিউজ মিডিয়াতে কাজ করে আসছি, ভালো মন্দ সবই বুঝি। এখন ঘটনা হলো উনি গ্রুপ নিয়ে আসতে পারেন, কোনো ব্যাপার না। যারা যারা ক্রিমিনাল কেসে আছেন, যাদের বিরুদ্ধে কেস আছে, এভরিবডি উইল বি অ্যারেস্টেড এবং দে উইল গো আন্ডার দ্য কাস্টডি অফ গভর্নমেন্ট। সেফ কাস্টডিতে যাবে। ফার্স্ট হচ্ছে সেফ কাস্টডি। দর্শক, আপনাদেরকে আবারও আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে মাহবুব ভাইকে আর এখন পাওয়া যাচ্ছে না, তো আমরা আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। মাহবুব ভাইকে নিয়ে আমরা পরবর্তীতে আবার এক সপ্তাহের মাঝে আবার এই ইস্যু নিয়ে আমরা কথা বলবো। তো আজকের ইস্যুটা বেসিক্যালি এটাই ছিল যে শেখ হাসিনা ব্যাক করলে পরে কি হইতে পারে, এবং উনি যেহেতু এয়ারফোর্সের লোক, এই সমস্ত কমিউনিকেশনের ব্যাপারটা ভালো বুঝেন, তাই ওই প্রসঙ্গে নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো সামহাও আনফর্চুনেটলি তিনি আউট হয়ে গেছেন নেটওয়ার্কের জটিলতার কারণে। আমরা মাহবুব সাহেবকে নিয়ে আবার পরবর্তীতে একটি অনুষ্ঠান করব। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। নিউ ইয়র্ক থেকে ধন্যবাদ, শুভরাত্রি।